ঠাকুরমশাই, আমার ছেলেটাকে বাঁচান। ওর বড় কোনো অসুখ হয়েছে বোধহয়, সব সময় ভয়ে ভয়ে থাকে। খোকা, তুই নিজের মুখেই তোর সব কথা বল না। বলবো বলতে আমার মনে হয় আমার পিছনে কে যেন দাঁড়িয়ে থাকে। আমি হাড় ঘুরিয়ে কাউকে দেখতে পাই না, তবে কাল থেকে যেন কাকে একটা দেখলাম। আমি বাদলা করেছিল তো, আমি বেরিয়েছিলাম ঘরের বাইরে, তখন অনেক রাত, উঠোন পেরিয়ে যাচ্ছি, এমন সময় বিদ্যুৎ চমকালো, আর তারই আলো যেন দেখলাম আমার পিছনে একটা কবন্ধ দাঁড়িয়ে। এক মুহূর্তের জন্য আমি তাকে দেখলাম, আর তার এক হাতে কাস্তে, অন্য হাতে কি যেন একটা ধরা ছোটো মতো একটা জিনিস, ঠিক বুঝতে পারিনি। আমি ওখানেই চিৎকার করে জ্ঞান হারাই। খোকার বাবা এবার বলতে আরম্ভ করলেন। ওর চিৎকার শুনে আমি এবং আমার স্ত্রী ছুটে গিয়ে দেখি ও উঠোনে মুখ থুবড়ে পড়ে আছে। চোখে মুখে জল দিয়ে অনেক কষ্টে জ্ঞান ফেরানো হলো, আর জ্ঞান ফিরে আসতেই ও বলল কি যেন দেখেছে। আমার স্ত্রী তো ঠাকুর দেবতার নাম করতে লাগলেন, কিন্তু আমি তো আর সব দায় ওদের উপর ফেলে নিশ্চিন্ত হয়ে থাকতে পারি না। একমাত্র ছেলে আমার, আজ বাদে কাল ব্যবসার হাল ধরবে। এই সময়ে কি হলো বলুন তো? এমন অসুবিধে কদিন হচ্ছে? আগে এই গত সপ্তাহের বুধবার থেকে। সেদিন কি কোনো বিশেষ দিন ছিল? বিশেষ বলতে সেই দিন খোকার 21 বছরের জন্মদিন ছিল। বেশ, এই যে দৃশ্যটা তুমি দেখছো, কেন তোমায় এমন দৃশ্য দেখানো হচ্ছে সে বিষয়ে তোমার কোনো ধারণা আছে কি? আগে না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুধবারের আগে পর্যন্ত তেমন কোনো দুঃস্বপ্ন দেখেছি কি না মনে করতে পারি না। বুধবার সন্ধে থেকেই এ সমস্ত হচ্ছে। সেদিন সন্ধেবেলায় কয়েকজন বন্ধুর আসার কথা ছিল, তাদের জন্যই অপেক্ষা করছি। হঠাৎই মনে হলো দরজার কাছে কে যেন একটা দাঁড়িয়ে আছে। মুখ তুলে বললাম, ওখানে ওখানে দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো তোমরা। ঠিক তখনই একটা কি যেন ঠান্ডা হাওয়া বাইরে থেকে ভেতরে ঢুকে এলো। আমার পাশে এসে স্থির হলো হাওয়াটা। হঠাৎই খুব ভয় করতে শুরু করলো। আমার মনে হলো কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। আমি ভয় ভয়ে উঠে দাঁড়ালাম, ঘরের বাইরে বেরিয়ে যাব ভাবছি, এমন সময় কানের কাছে যেন শুনতে পেলাম ফিসফিস করে কেমন কথা, কিন্তু কিছু বুঝতে পারিনি। কেমন হাওয়ার মতো কথা। তারপরে বন্ধু বান্ধব এলো, গল্প গুজব, খাওয়া দাওয়া হলো। রাতে যখন শুতে এলাম তখন হলো আরেক বিপদ। হ্যারিকেনের আলো নিভিয়ে দিয়ে বিছানায় সবে শুয়েছি, মনে হলো আমার পাশেই যেন যেন একটু সরে গেল কে একটা। এই বিছানাটা দোলে উঠল। আমি তো ভয় বলেই ফেললাম। কে হতে পারে? হয়তো হুলো এসে শুয়েছিল, আমি দেখতে পাইনি। হুলো কে? ও আমাদের বাড়িতে পোষা বেড়াল। ও যেখানে সেখানে চলে যায়, ওকে বাধা দিয়ে কোনো লাভ হয় না। ও আচ্ছা, সেদিন কি তবে হুলো ছিল না? আগে না, হুলো ছিল না, বলতে গেলে কেউই ছিল না। আমি হাত বাড়িয়ে খুঁজে দেখলাম বিছানা একেবারে খালি। অথচ কি? আমার মনে হলো কেউ যেন শুয়েছিল। আমি বিছানায় উঠেই একটু সরে গেল। মনের ভুল ভেবেই অনেক কষ্টে চোখ বুঝলাম, ঘুমিয়ে পড়েছি। হঠাৎই মনে হলো আমার বালিশে মাথা রেখে যেন আরেকজন কেউ শুয়ে আছে। তার একটা হাত আমার গলার ওপরে। প্রচণ্ড ভয়ে চোখ তুলে দেখি একটা কেমন যেন অদ্ভুত দৃশ্য। এই যেন আমার ঘরই নয়, অনেক দূরে গাছ গাছালি ঘেরা একটা মাঠ। সেই মাঠে ধোঁয়া ধোঁয়া অন্ধকার, তার মধ্যেই আমি আর আরেকজনকে
খুব ঝগড়া করছি। কি কথা হচ্ছে তা তো বুঝতে পারিনি, কিন্তু মনে আছে অন্য মানুষটির হাতে একটা পাখি। সেই পাখিটিকে আমি কেড়ে নেওয়ার চেষ্টা করছি, আর সে কিছুতেই দেবে না। অবশেষে টানাটানিতে পাখির কিছুটা পালক ছিঁড়ে গেল। পাখিটা যন্ত্রণায় কাতরে উঠল। আর সেই সময় সেই মানুষটা আমার উপরে হামলে পড়ল, কিন্তু আমি তাকে পায়ের জোরে ধাক্কা মেরে ফেলে দিলাম। তারপরে আমি মাটি থেকে তুলে নিলাম একটা কাস্তের মতো জিনিস। সেটা দিয়ে তার উপরে আমি যেন তারপর না 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 সব ভুলে গেছি, সবটা ভুলে গেছি। উফ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বুঝলাম। এরপর থেকেই এমন কিছু ঘটনা ঘটে চলেছে। যখন তখন খেতে বসলে মনে হয় পাশে কে যেন এসে বসেছে, এক্ষুনি আমার পাত থেকে ভাত তুলে খেয়ে নেবে। আমি এখন কলেজে পড়ি। কলেজে যাওয়ার সময় ট্রামে করে যেতে হয়, কিন্তু ট্রামের ভাড়া এখন তো দ্বিগুণ দিতে হচ্ছে। সে কি? কেন? কি বলি, আমার থেকে চাওয়া হচ্ছে, বলা হচ্ছে আমি নাকি সঙ্গী নিয়ে ট্রামে উঠেছি। বুঝতেই পারছেন তো, ভরা ট্রামে আমি যদি এই কথা অস্বীকার করি তাহলে তো তারা আমায় পাগল বলবে। সবাই দেখছে যে আমার পাশে আমার বয়সী একটি ছেলে রয়েছে, তাই বলতে গেলে বড়ই অশান্তি ভোগ করছি। আর গত পরশু যা হলো। কি হয়েছে? আরে, আমি গেছি কল ঘরে স্নান করতে। স্নান হয়ে গিয়েছে, এবার বাইরে বেরোবো, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। এমন হওয়ার তো কথা নয়। অনেক চেষ্টা করেও খুলতে না পেরে আমি মাকে ডাকলাম। মা, ও মা, আরে শুনতে পাচ্ছ? দরজা খুলে দাও না, বাইরে থেকে কে আবার বন্ধ করলো? ওফ, ও মা, আরে কি আশ্চর্য, এমন ছেলে মানুষই কে করছে? ছেলে মানুষই করছি না, ছেলে মানুষই করার বয়স আমাদের চলে গেছে। কে 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 বললো? আমি। আরে আমি কে? আমার কথা একটু মনে নেই? আর থাকবেই বা কি করে, সে কি আর আজকের কথা? তবে ভাবিস না রঘু, আমি তোকে আবার সব মনে করিয়ে দেব। মনে আছে তখন আমায় কেমন নাস্তানা বোধ করতিস? ঘন্টার পর ঘন্টা ভিজে গায়ে কল ঘরে থাকতাম আমি দাঁড়িয়ে একা। তোর যখন মনে হতো আমায় নিয়ে মজা করা হয়ে গেছে, তখন এসে দরজাটা খুলে দিতিস। কিন্তু এমন শখ তোর ঘন ঘন হতো বলে আমায় খুব জ্বরে ভুগতে হতো রে। এখন তুইও একটু জল গায়ে থাক, দেখ দেখ তোর জ্বর আসে কিনা। কে বলছো কি এইসব কথা? আমার নাম রঘু নয়। আমি কবে কবে তোমাকে কল করে আটকে রেখেছি? হ্যাঁ, সেই সমস্ত প্রশ্নের কোনো উত্তর নেই। আমি গলা ফাটিয়ে চিৎকার করছি, কিন্তু কেউ শুনতেই পারছে না। দরজায় চাপড় দিতে দিতে হাতে ব্যথা হয়ে গেল, তবুও দরজা খুলছে না। অবশেষে আমি বোধহয় ক্লান্ত হয়েই বসে পড়েছিলাম দরজার কাছে। গায়ে ভিজে কাপড় শুকিয়ে গেছে, মাথাটা ভারী, চোখ বুজে আসছে। এমন সময় মায়ের গলা পেলাম। আচ্ছা খোকা, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কল ঘরে ঢুকেছিস বোধহয় 4 ঘন্টা হলো। আমি তো ভাতের হাঁড়ি আগিয়ে পড়ে আছি। দেখ দেখি, দুপুর গড়িয়ে গেল, এখনো কি তোর সময় হলো না বেরোনোর? আমি ধরে আসা গলায় কোনো মতে জবাব দিলাম, মা, আমি দরজাটা কি করে খুলবো? দরজাটা যে বাইরে থেকে বন্ধ করা। দরজা বন্ধ বাইরে থেকে? কই না তো, ভেতর থেকেই তো তুই দরজা দিয়েছিস। খোল খোল, দরজা খোল। আমি উঠে হাত বাড়িয়ে দরজাটা ছিটকিনি খুললাম। আশ্চর্য, ছিটকিনি আমি আগেই খুলেছি, অথচ এখন সেটা বন্ধ দেখছি। কি করে হলো? দরজা খুলে বাইরে এলাম।
ভাত খাওয়া হলো না। মাকে বললাম একটু গরম দুধ দিতে, গলা জ্বালা জ্বালা করছিল, আমার যে বড় ঠান্ডার ধাত। সবই তো শুনলেন ঠাকুর মশাই, ছেলেটা কেমন নাস্তা নাবুদ হয়ে গেছে। আপনি কিছু একটা করুন। আমি কি করব ভেবে আপনারা কেন আমার কাছে এসেছেন সেটা আগে জানি। দেখুন, আমার ছেলে যেসব কথা বলছে সেই সব যদি প্রলাপ হয় তবে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে। কিন্তু ঘটনাগুলো যে সত্যিই ঘটেছে তার প্রমাণ আমাদের কাছে আছে ঠাকুর মশাই, আর সেই জন্যই ওকে সম্পূর্ণরূপে অবিশ্বাস করতে পারছি না। তাই আপনার কাছে আসা। অবাস্তব এবং অলৌকিক রহস্যের কিনারা আপনি করেন। আপনার শক্তি দিয়ে অনেকের অনেক বিপদ আপনি দূর করেছেন। আর এতদিন কলকাতায় আছি, মঠলেনের তারানাথ চক্রবর্তীর হাত যশ কি আর জানতে বাকি আছে? দেখুন, এতদিন আমি যাদের সাহায্য করেছি তাদের সবটুকু বিপদ জেনেই আমি তাদের সাহায্য করেছি। কিন্তু এখন আমার কেন জানি মনে হচ্ছে আপনারা সবটা আমায় বলছেন না, কিছু গোপন করছেন। আর তাছাড়া আপনার ছেলের কথাগুলো যে সত্যি তার প্রমাণ কি পেয়েছেন এখনো বলেননি সে কথা। প্রমাণ বলতে আজ কয়েকদিন হলো ঘুমের ভিতরে আমিও একটা দুঃস্বপ্ন দেখছি জানেন, অনেকটা আমার খোকার বলা দৃশ্যের মতোই। তবে আমার ঘটনাটা একটু আলাদা। এক কবন্ধ তার হাতে কাস্তে নিয়ে অন্ধের মতো ঘুরছে আর কাকে যেন খুঁজে চলেছে। আর সে আমাকে শাসিয়ে বলছে, যতই চেষ্টা করিস তুই কিছুতেই ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবি না, বারবার আমি হারবো না। সে কি কথা? আপনি এই দৃশ্যর কোনো সমাধান করতে পারেননি কেন? এই দৃশ্য আপনি কেন দেখছেন সে ব্যাপারে কিছুই বুঝতে পারেননি? এইবার যেন চন্দ্রনাথ মজুমদার খানিক চিন্তা করলেন, তারপর বললেন, না ঠাকুর মশাই, তেমন তো কিছু নেই। হ্যাঁ, তবে আজ থেকে 23 বছর আগে আমরা যখন মেদিনীপুরের দেবীগ্রামে থাকতাম তখন একজনকে চিনতাম। খুবই অল্প বয়সে মারা গিয়েছিল সে। আমার স্বপ্নে শোনা কণ্ঠস্বরের সাথে তার কণ্ঠস্বরের যেন কিছু মিল আছে। এই কথাটা শুনে আমিও কিছুক্ষণ চিন্তা করলাম, তারপর বললাম, বেশ, এবার বলুন আপনারা আমার কাছে কি সাহায্য চাইছেন? সাহায্য বলতে আপনি একটা কবচ বা তাবিজ কিছু একটা বানিয়ে দিন, যেটা ধারণ করলে খোকা আর ভয় পাবে না এবং আবার পড়াশোনা করবে শান্তিতে, এই আর কি। দেখুন, যারা তন্ত্রের সাধনা করে তারা যে সবসময় কবচ, তাবিজ আর পাথর ইত্যাদির বিজ্ঞাপনের সওদাগরি করেন এমন কিন্তু নয়। বিশেষত তন্ত্র জিনিসটার প্রতি যাদের সামান্যতম শ্রদ্ধা আছে তারা তো নয়। নিতান্ত প্রয়োজন পড়লে যার দরকার তাকে কিছু পাথর কবচ দেওয়া হয় যাতে তার বিপদ কাটে। কিন্তু তাই বলে যত্রতত্র সেসব জিনিস মোটেই ব্যবহার করা উচিত নয়। আমার এই কথায় চন্দ্রনাথ মজুমদার একটু উষ্ণ হলেন, বললেন, আপনি বলতেটা কি চাইছেন? আমার ছেলে হৃদয়নাথ মজুমদার চেষে তার বিপদটা যেমন তেমন বিপদ? না না, এ আপনার ঠিক ব্যবহার নয় ঠাকুর মশাই। হতে পারে আপনি জ্যোতিষার্ণব তারানাথ চক্রবর্তী, তাই বলে আমাদের বংশমর্যাদার কথাও আপনার বিবেচনা করা উচিত। দেবীগ্রামের জমিদার ছিলাম এক সময়। দেশের অবস্থা ভালো নয়, তাই জমিদারি টিকল না, তাই কলকাতায় এসে ব্যবসা করছি। তাই বলে আমাদের সঙ্গে আর 5টা সাধারণ বাঙালি পরিবারের কিছু পার্থক্য আছে ঠাকুর মশাই, সেটা আপনাকে মনে রাখতে হবে। বংশমর্যাদায় ঘা লেগেছে তাই এত চোটপাট, কিন্তু তিনি যে আত্ম অহংকার বশে আমার সাধনার উপর আঘাত এনেছেন। আমি বললাম, যদি আমার কথায় আপনার খারাপ লেগে থাকে সেই জন্য ক্ষমা চাইছি, তবে আবারও বলছি, সমস্ত কথা স্বীকার না করলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি স্পষ্ট বুঝতে পারছি আপনার ছেলের এখন যা হচ্ছে তা আসলে অতীতের কোনো এক দুর্ঘটনার প্রতিচ্ছবি, আর আপনি সেই ব্যাপারে যথেষ্ট পরিচিত। কিন্তু আমায় সব কথা বলছেন না। কেন বলছেন না তা জানি না। এখন কিছু আড়াল করে রাখলে তো
আমার পক্ষে জানা সম্ভব নয়। খোকা এবার তার বাবার দিকে চেয়ে বলল, বাবা, উনি এসব কি বলছেন? তো তুমি যদি কিছু জেনে থাকো সে কথা আমায় বলছো না কেন? হ্যাঁ, তেমন বলার মতো কোনো কথা নেই, হলে বলতাম। চলো খোকা, আমরা এখন ফিরব। বলে তিনি উঠে দাঁড়ালেন। আমায় বললেন, আপনার অনেকটা সময় নষ্ট করলাম, এর জন্যে আপনাকে কি দক্ষিণা দিতে হবে? আমি এবার একটু কড়া গলায় বললাম, আমার সময় অবশ্যই দামি, তবে অকারণ দাম আমি কারোর কাছেই নেই না। আপনারা স্বচ্ছন্দে আসতে পারেন না। বলে আমি উঠে দাঁড়ালাম ভিতর বাড়ি আসব বলে। তার আগে একবার ওদের দিকে চেয়ে দেখলাম। খোকা বিচলিত, খোকার বাবা কিন্তু নির্বিকার। তিনি তার ছেলেকে নিয়ে গটগট করে আমার বসবার ঘরের বাইরে বেরিয়ে গেলেন। কিন্তু এই পর্বের সমাপ্তিটা হলো কিসে? বলল কিশোরী, ভাদ্র মাসের লক্ষ্মী পুজো, অরন্ধনের নেমন্তন্ন করতে এসেছি ঠাকুরমশাইকে। কিশোরীও এসেছে সঙ্গে। ঠাকুরমশাইয়ের কাছে আসতে আসতে আমরা নিজেদের মধ্যে নিজেদের কিশোর বয়সের আলোচনা করছিলাম। সেই সময় বাড়িতে কোনো পুজো পার্বণ হলে আমাদের কি কি কাজ করতে হতো। কিশোরী বলল তাকে নারকেল ফাটিয়ে দিতে হতো। আমি বললাম বাগান থেকে কলাপাতা কেটে এনে ধুয়ে তা আবার এক পাশে দাঁড় করিয়ে রাখতে হতো। সত্যি সেই দিনগুলো কত ভালো ছিল, সব কাজেই উৎসাহ আগ্রহ। আর এখন ঘর গৃহস্থের কাজে হাত দিতে হলে ক্লান্তি বোধ হয়। ঠাকুরমশাইয়ের কাছে এসে তার ছেলেবেলাকার প্রসঙ্গ উঠল, কিন্তু ঠাকুরমশাই তাতে নিজের অভিজ্ঞতার কথা না মিশিয়ে শুরু করলেন গল্প। কিশোর বয়সে যেমন নির্মল আনন্দ আছে, তেমনি আছে নিদারুণ নিষ্ঠুরতাও। মেদিনীপুর অঞ্চলের এক গ্রাম, সেখানকার জমিদারের বড় অহংকার ছিল। ঠিক তেমনি ছিল তার ছেলেরও। সে আজ থেকে প্রায় ধরো 32-33 বছর আগের কথা। সময়ের হিসেব শুনে কিশোরীর চক্ষু চড়ক গাছ। সে কি কথা ঠাকুরমশাই, তখন তো আপনি নেহাতি ছেলে মানুষ। আহা, তা তো বটেই, কিন্তু তখনকার একটা পাপ প্রায় 23 বছর পর প্রচণ্ড বিভীষিকা হয়ে ফিরে আসে প্রতিশোধের ইচ্ছে। আমি সেই ঘটনার সাক্ষী। ব্যাপারটা কিরকম হলো বললাম আমি, আর সেই থেকেই গল্প। তারা চলে যাওয়ার পর রাতের খাওয়া দাওয়া সেরে আমি বিছানা নিলাম। সবে তন্দ্রা এসেছে এমন সময় দরজায় ঘন ঘন আঘাত। তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলাম। দেখি গ্যাসের বাতির আলোয় প্রায় ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে রয়েছেন এককালের জমিদার চন্দ্রনাথ মজুমদার। কি ব্যাপার, আপনি এখন? আগে ঠাকুরমশাই, আমার সঙ্গে আপনাকে এক্ষুনি যেতে হবে। আমি না বুঝে আপনাকে যদি মন্দ কথা বলে থাকি, সেই জন্য আপনি আমাকে পরে তিরস্কার করবেন। এখন দয়া করে আমার সঙ্গে চলুন ঠাকুরমশাই। আমি ওই গলিটার বাইরে গাড়ি দাঁড় করিয়ে এসছি। কিন্তু এমন রাতে কি কারণে যাব? কাল সকালে গেলে হয় না? না ঠাকুরমশাই, আজকেই যেতে হবে। আমার ছেলেটা বোধহয় আজকেই শেষ রাত ঠাকুরমশাই। কি বলছেন? ঠিকই বলেছি ঠাকুরমশাই, আপনি চলুন তাড়াতাড়ি। তার মাকে কোনো মতে তার কাছে বসিয়ে এসেছি। সে তো নিজেই যখন তখন জ্ঞান হারিয়ে ফেলছে। যা ভয় দৃশ্য। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে সকলকে বলে আসি। বলে ভিতরে এসে ঘুমন্ত চারিকে জাগিয়ে সব কথা বললাম। তারপর চারি দরজা বন্ধ করার পর আমি চন্দ্রনাথের সঙ্গে গিয়ে উঠলাম মোটর গাড়িতে। গাড়ি চলল কলকাতা শহরের এক অভিজাত পল্লী। আজকাল কেমন বিজলি চলে যায় তা তো জানোই। সে রাতেও
শহর অন্ধকার, তার উপর ভাদ্রের শুরু, রাতে অঝোরে বৃষ্টি হচ্ছে। বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন বৃষ্টি জোরালো ভাবে পড়ছে। দারোয়ান দরজা খুলে দিতে চন্দ্রনাথ প্রায় আমার হাত ধরে টানতে টানতে ভিতরে নিয়ে গেলেন। দালানে উঠতেই গলাটা কানে এলো, আমায় আমায় তুই ছেড়ে দে, তুই ছেড়ে দে ভাই আমায়। আমি আমি ক্ষমা চাইছি, সেই সময় ভুল করেছি তার জন্য। তুই আমায় ছেড়ে দে, এবার ক্ষমা কর আমায়, আমায় ক্ষমা কর। খোকার গলা। তার উত্তরে একটা অমানসিক বিকৃত গলা কথা বলল, সে সময় ভুল করলে কি হবে? আমি যে এখনো সেদিনের কষ্ট বয়ে বেড়াচ্ছি, তুই সেই কষ্ট ভোগ না করা অবধি আমার মুক্তি নেই। এরপরেই চন্দ্রনাথের ছেলের গলায় আর্তনাদ শুনতে পেলাম। ঘরের ভিতরে ঢুকে দেখি এক কোণে একটা লণ্ঠন জ্বলছে। পালঙ্কের পায়ের কাছে পড়ে আছে খোকা, তার মাথার কাছে অচৈতন্য জননী, আর পায়ের কাছে এক কবন্ধ। হাতে কাস্তে আর অন্য হাতে সবুজ পালকে ঢাকা একটা পাখি, রক্তে ভেসে যাচ্ছে তার সারা শরীর। আমার উপস্থিতি টের পেয়ে সে ঘুরল আমার দিকে। তার একটা পা খোকার পায়ের উপর, আর একটা পায়ে সে বোধহয় লাথি মারছিল এতক্ষণ। এবার শান্ত হয়ে আমায় বলল, আপনি আপনার শক্তি দিয়ে আমাকে তাড়াবেন না, এরা পাপী। আমি 23 বছর ছটফট করছি আজকের দিনটার জন্যে। প্রতিশোধ নিয়ে আমি নিজেই চলে যাব। কিন্তু পাপের প্রতিশোধ আরেকটা পাপ নয়। তুমি শান্ত হয়ে আমায় বলো, তোমার কি হয়েছে? আমি আর কি বলবো, এই লোকটা সব জানে। আজ আমি ওকেও, কিন্তু না, ওকে মারবো না, তাতে ওর কষ্ট আরো বেশি হবে। চন্দ্রনাথকে বললাম, কি বলছে ও? আপনি কি এবার দয়া করে বলবেন সব কথা? তিনি সোজাসুজি হাঁটু গেড়ে বসে পড়লেন আমার সামনে। বললেন, আমার এক বোন ছিল, বড় ভালোবাসতাম। তার নাম পুরী। স্বামীর ঘরে পাঠাইনি ঠাকুর মশাই, নিজের ঘরে রেখেছিলাম। তার একটা ছেলে হলো, নাম সুচন্দ্র। আমার ছেলের বয়সী সে, তবে আমার ছেলে আর সুচন্দ্রের স্বভাব এক নয়। রঘু অত্যন্ত উশৃঙ্খল আর অহংকারী, আর সুচন্দ্র শান্ত আর সভ্য। সেটা আমি আন্দাজ করতে পারি। তারপর কি বলুন? রঘু চন্দ্রকে বিরক্ত করত, কলঘরে আটকে রাখত, খাবারে নুন ঢেলে দিত, খাবারে মাত্রাধিক চিনি মিশিয়ে এইসব অনেক কিছু করত। আমি সবই শুনতাম, কিন্তু প্রতিবাদ করতাম না, কারণ আমি পরীকে হারিয়েছি ওই চন্দ্রের জন্মের কারণেই। আমার রাগ ছিল ঠাকুর মশাই ওর ওপর। ওকে ওর বাবার ঘরেও যেতে দিইনি, সামনে রেখে ওকে তিলে তিলে কষ্ট দিতে চেয়েছিলাম। রঘু আমার ইচ্ছাই পূরণ করছে দেখে আমি বেশ খুশি হতাম। তারপর একদিন জমিদার বাড়ির বাগানে চন্দ্র ঘুরছে, হঠাৎ একটা গাছের ডাল থেকে তোতা পাখি এসে বসলো তার হাতে। কি রে পাজি, সকাল থেকে ফল খেলি না কেন? এখানে এসে বসে আছিস, আমি তোকে কত খুঁজলাম বলতো। থাক, আর হাতে ঠোঁট ঘষতে হবে না, আমি বুঝে গেছি। আর কোনোদিনও এমন করবি না, বলছিস তো? ঠিক আছে, আমি বুঝে গেছি। কিরে, কার সাথে কথা বলছিলি? এটা তো তোর তোতাটা না? বেশ সুন্দর দেখতে তো। ও কি কথা বলতে পারে নাকি? হ্যাঁ, খুব পারে। ঠিক আছে, এবার থেকে আমি ওকে রাখবো। হ্যাঁ, আর তুই গাছের গোড়াগুলো পরিষ্কার করে দিস। বাবা আমায় পাঠালো দেখতে যে তুই ঠিক করে কাজ করছিস কিনা। কাজটা পড়ে গেছে কেন? হ্যাঁ, যা গিয়ে কাজ কর।
না না, পাখিটা নিস না রঘু, ও তোর কাছে থাকবে না, ও আমার বন্ধু, ওকে দিয়ে দে ভাই। আমার কাছে থাকবে না কেন? সেও তো পাখি, ওরাও তো ভালোবাসা বোঝে, জোর করে ওদের আটকে রাখা যায় না। আচ্ছা, আমি ভালো নই না? হ্যাঁ, আমি ভালো নই? আমি ওদের ভালোবাসতে পারবো না, তাই তো? শুধু তুই একাই পারবি ভালো। দিয়ে দে পাখিটা আমায়, দিয়ে দে বলছি। না না, আমি দেবো না, ছাড় আমাকে রঘু, ছাড়। পাখিটা যন্ত্রণায় কাতরে ওঠে। এ কি করলি তুই? পাখিটার এতগুলো পালক ছিঁড়ে গেল যে, কত কষ্ট হচ্ছে বল তোর? ঠিক হচ্ছে, ওর থেকেও বেশি কষ্টটা তোর হচ্ছে। হ্যাঁ, আর সেটাই আমার আনন্দ। দাঁড়া দাঁড়া, আজ আমি তোকে ছাড়বো না, আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না, আজ আমি তোকে। কে? তোর এত বড় সাহস, তুই আমার ছেলের গলায় কাস্তে ধরিস? দেখো না বাবা, ও আমার কাছে আমায় কাস্তে দিয়ে কেটে ফেলতে চাইছে। ওই পাখিটা চেয়েছিলাম বলে, তাই। পাখি দেখি বলে চন্দ্রর হাত থেকে তার মামা কেড়ে নেয় পাখিটা, আর সেই সঙ্গে মরে যায় তোতা প্রচন্ড আঘাতে। এ কি করলে মামা? তুমি তো পাখিটাকে মেরে ফেললে। তোমরা কি দুজনেই এইরকম শয়তান? কে? এত বড় কথা বললি? আমার বোনটা মরেছে তোর জন্য, আর তুই আজকে আমাকে শয়তান বললিস? রঘু। হ্যাঁ বাবা। এই কাস্তেটা দিয়ে এক্ষুনি ওর গলাটা নামিয়ে দে। এক্ষুনি দিচ্ছি। রঘু চন্দ্রের হাত থেকে কাস্তেটা কেড়ে নিয়ে ওর গলায় চালিয়ে দেয়, আর চন্দ্র সেখানেই পড়ে যায়। বাবা, এটা কি হলো? ও তো মরে গেল তো। ঠিক হলো, তুই এবার যা, কাপড় বদলিয়ে স্নান করে নে। আর এর কি হবে? আমি এর ব্যবস্থা করছি। এই বলে রঘুকে স্নান করতে পাঠিয়ে মরা পাখিটাকে ফেলে দিলাম। তারপর ভিতরে এসে দুজন লোককে পাঠালাম বাগানের ভিতরে। তারা মাটি খুঁড়ে চন্দ্রের মৃতদেহ কাস্তে ওই পাখিটা সমেত পুঁতে দিল মাটির নিচে। কিন্তু কিছুদিন পরে আমার ছেলে রঘুও মারা গেল ঠাকুর মশাই, কলেরায়। তারপরে আমরাও কলকাতায় চলে এলাম। বুঝতে পেরেছি, এখানে আসার পর আবারও পুত্র সন্তান জন্মায় আপনার। আগে কিন্তু এখন যে এরকম কি করে হচ্ছে? কেন হবে না? অতীতের পাপ বর্তমানে তো প্রতিশোধ নিতে চাইবেই। ঠিক বলেছেন, আমি নিজের প্রতিশোধ নিতেই এসেছি। যেই দিন আমি মরেছিলাম সেই দিন ছিল আজকের মতোই কৃষ্ণপক্ষের দশমী, শনিবার। এক যোগে, এক তিথি, এক দিন পরে নেই। পুনর্জন্মের পর রঘুর 21 বছর বয়স না হওয়া অবধি আমি ওর নাগাল পাচ্ছিলাম না, এতদিনে পেয়েছি। বলেই সে হামলে পড়ল খোকার উপর, কাস্তে দিয়ে বারংবার আঘাত করছে গলায়। চন্দ্রনাথ আমার হাত ধরে কান্নাকাটি আরম্ভ করেছেন, কিন্তু আমি তার হাত ছাড়িয়ে নিয়ে বললাম, কিছু করার নেই। আপনি আপনার ছেলেকে যেমন ভালোবাসেন, অতীতের চন্দ্র তার তোতাকে তেমনই ভালোবাসত। কষ্ট দিয়েছেন, আজ আপনাকেও কষ্ট পেতে হবে। সরুন, আমায় যেতে দিন। বলে আমি বাইরে বেরিয়ে এলাম। তারপর বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে মটলেনে ফিরে এলাম। কিন্তু ওদিকে কি হলো? সঠিক জানি না, তবে অতীতের চন্দ্র নিশ্চয়ই প্রতিশোধ নিয়ে শান্তি পেয়েছেন, আর রঘু মানে চন্দ্রনাথ মজুমদারের খোকা কর্মফল ভোগ করেছে। কিন্তু আপনাকে যে তারা ডাকলো, আপনি কোনো সাহায্য করলেন না যে তাদের? আপনার সাহায্য চেয়ে পাইনি এমন তো কেউ নেই। ঠাকুরমশাই দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, সাধনায় আছে যা সত্য তারই উপাসনা করা। ভেবে দেখো, চন্দ্র জীবনে এবং মরণের পরেও কত কষ্ট ভোগ করেছেন,
কখনো কখনো পাপীদের শাস্তি পাওয়াই উচিত। চন্দ্রনাথ মজুমদার সেদিন থেকে এই দিন পর্যন্ত অত বড় একটা অপরাধ করেও অনুতপ্ত হননি একবারের জন্য। তাই তার পুত্র শোক পাওয়ার কথাই ছিল। আর রঘু মরে অসুখে। চন্দ্র তাকে মারতে পারে না সেবার, তাই এবার করায় গন্ডায় সব হিসেব উসুল করে নিয়েছে। কথাতেই তো আছে, পাপ করলে ভুগতেই হয়। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।